বলে এই দেশটাকে স্বাধীন করে। আজকে এখানে অনেক হাবিব ভাই বলেছেন, ব্র্যান্ডিং এর কথা বলেছেন। আজকে যদি আমরা রাস্তায় টোকাইয়ের কাছে যাই, একটা টোকাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমি টোকাই বলি না, কথা বলি বলে অনেকে, যে টোকাই বলাটাও কেমন একটু নেগেটিভ মনে হয়। তাকে যদি জিজ্ঞাসা করি তুমি কি আর্জেন্টিনা চেনো, সে বলবে আমি চিনি। সে কিন্তু আর্জেন্টিনার ভৌগোলিক অবস্থান জানে না কোথায় আছে, কিন্তু সে মেসিকে চেনে, ম্যারাডোনাকে চেনে, এই জন্যই সে আর্জেন্টিনা চেনে। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি ব্রাজিল চেনো, সে বলবে আমি চিনি। ভৌগোলিক অবস্থান সে জানে না, কিন্তু সে পেলেকে চেনে, সে নেইমারকে চেনে। তো সেই জন্যই যে একটা খেলা বা একটা খেলোয়াড় একটা দেশকে, জাতিকে কিভাবে ব্র্যান্ডিং করতে পারে তার জ্বলন্ত প্রমাণ আমাদের দেশেও এখন চলে আসছে। আমরা গর্বের সঙ্গে যখন দেখি যে আমাদের সাকিব আল হাসান বিশ্বের 1 নম্বর অলরাউন্ড ক্রিকেটার হন, গর্বের সঙ্গে যখন দেখি তাকে এনসিসি ক্রিকেট কমিটিতে দলভুক্ত করা হয়, তখন আমাদের গর্ব লাগে। আর আমরা যারা স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগে এবং পর থেকে ক্রিকেট খেলেছি, এদেশে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমাদের এসেছিল, আমাদের গর্ব লাগে। আমি মঞ্চে দাঁড়িয়ে যখন কথা বলছি, আমার কাছে তখন পিছন দিকে যখন তাকাই, মাফ করবে, আমার গর্ব লাগে এই খেলাটা খেলে আমরা ভুল করি না এই জন্য যে আজকে এই সাকিব, তামিম, মাশরাফি এদের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকবো। যতদিন এই দেশে ক্রিকেট থাকবে, হয়তো আমরা, আমার মতো মধ্যবিত্ত করে একটা ছেলে, বাবা সরকারি চাকরি করতেন, আমরা সবাই এখানে মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, বাট এর মানে এই নয় যে আমরা অর্থনৈতিক ভাবে আমরা মধ্যবিত্ত হতে পারি, বা চিন্তা চেতনায় আমরা মধ্যবিত্ত নিশ্চয়ই নই। চিন্তা চেতনায় যেহেতু আমরা মধ্যবিত্ত নই, অনেক রিচ, তারই ধারাবাহিকতায় আজকে জন্ম নিয়েছে ক্রিকেট খোরের মতন এত চমৎকার একটি অর্গানাইজেশন। একটা জাতিকে ঘরোয়াভাবে রাজনৈতিক এবং বাইরে প্রচারে প্রচার করতে হবে, ক্রিকেট খোরকে নিয়ে যেতে হবে দোরগোড়া, এবং তারা অলরেডি 4.5 লাখের মতন তাদের ফলোয়ার্স। তো আমি মনে করি এটা খুব বেশি দিন নাই, এটা এমন একটা চলে যাবে জায়গায় যেখান থেকে এই ক্রিকেট খোর বাংলাদেশের প্রত্যেকটি কোণায় সেখানে তাদের অবস্থান সুযোগ পাবে। আমি একটা কথা বলবো, এর আগে আমি আহ্বান জানাই আপনাদের ক্রিকেট খোরের পক্ষ থেকে ফাহিমকে। ফাহিম আমারও করছিলেন, যখন আমি বাংলাদেশ টিমে রেগুলার খেলছি, ছোটখাটো সমস্যা হলে ফাহিম বয়সে কম হলেও আমার কাছ থেকে we used to share the experience. Fahim, Jalal, Fahim, welcome you to this evening. I know. তো মুক্তিযুদ্ধের আমি 68 সালে জন্মগ্রহণ করি। আমি খুব ভাগ্যবান যে আমার বাবা মা একটা কষ্টের সংসারের মধ্যেও পুরন ঢাকায় থাকতাম, কিন্তু একটা ভালো স্কুলে আমাদের ভর্তি করেছে, সেন্ট গেরিস হাই স্কুল, আপনারা জানেন, ঢাকার একটি নামকরা স্কুল। অমর্ত্য সেন সেখানে পড়াশোনা করেছে, নোবেল লরি। সেখানে বড় বড় সমস্ত মেধাবী লোক, ছাত্ররা পড়েছে, আমেরিকান স্কুল ছিল। সেই স্কুলে পড়ার সুবাদে সব খেলাই আমাদের সম্পৃক্ত করা হতো। তো আমি খুব ভাগ্যবান ছিলাম যে ক্রিকেটটা ওই সময় দিয়ে খেলি। ক্লাস 10-এ যখন আমি পড়ি, সেটা আমার চেষ্টা এবং আমার সাপোর্ট, আমার আশপাশে আমার বন্ধুদের, টিচারদের সবার সাপোর্ট, ঘরোয়াভাবে সাপোর্ট, যে আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার সৌভাগ্য আমার হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানের পক্ষে। করাচি সফর করেছি, আমি বই নিয়ে গিয়েছিলাম টেস্ট পরীক্ষার সামনে, খেলবো কি খেলবো না, বাবা যেতে দেবেন কি দেবেন না। অনেকের এই সমস্যাটা হয়েছে ঢাকায় আসতে, যে বাবা ছাড়বেন কি ছাড়বেন না, ঢাকায় আসতে দেবেন কি দেবেন না, আমাদেরও। তো যাই হোক, উৎসাহী একটা ক্রীড়া পরিবারের মধ্যে আমার যেহেতু জন্ম ছিল, কাজে আমি সেই উৎসাহটা পেয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ক্রিকেট যখন দেশ স্বাধীন হল 71-এ 26শে ফেব্রুয়ারি, যে কথাটা একটু আগে মাহবুব বলে গেলেন, যে এটা নিয়ে আমি গর্ব করি না খুব বেশি, যে ঘটনাটা আমি ঘটিয়েছিলাম। আমি তখন কেবল ইন্টারমিডিয়েট পাস করেছি, কিন্তু আমি মনে করি, গর্ব করি ওটার জন্য যে আমি আমার দায়বদ্ধতা থেকে, আমার দায়টি ওই সময় সুযোগটিকে আমি কাজে লাগিয়েছিলাম। 26শে ফেব্রুয়ারি ঢাকা টেস্ট ম্যাচ, আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ, বেসরকারি, পাকিস্তান বনামি, ওইখানে আমি ছিলাম টিমে।
কুরবানি হোটেল 710 নম্বর রুমে আমার অবস্থা। তখন দেখলাম পাকিস্তান টিমে তখন খেলে গিয়ার্স দেওয়া হতো, ক্রিকেট সামগ্রী সমস্ত কিছু দেওয়া হতো, ব্যাট দেওয়া হতো। এবং যেহেতু ইন্টারমিডিয়েট পাস করা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছি, কাজে আমরা সজাগ ছিলাম। রাজনৈতিকভাবে রাজনীতি করি নাই কোনোদিন, কিন্তু বিবেকবান হিসাবে সবকিছু দেখছিলাম। এবং এটাও দেখছিলাম যে একটি টাল বাহানা শুরু হয়ে গেছে তখন। কিসের টাল বাহানা? যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে 70 সালের নির্বাচনে যে মানে বাংলাদেশে আওয়ামী লীগ, তখনকার আওয়ামী লীগ যে এককভাবে যে সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন, তারা ক্ষমতায় যাবে। আমাদের স্বপ্ন যে বাংলাদেশের বাঙালিরা আমরা প্রথমবারের মতো আমরা পাকিস্তানের শাসন ক্ষমতায় সেবকের ভূমিকায় অন্তত অবতীর্ণ হতে পারব। কিন্তু সেটা নিয়ে যখন দেখলাম ইয়াহিয়া এবং ভুট্টোর টাল বাহানা, সেটা কিন্তু আমরা বুঝতাম। ছাত্র ইন্টারমিডিয়েট পাস করা হলো, যেহেতু আমাদের কিছু বন্ধু বান্ধব তখন রাজনীতিতে জড়িত ছিলেন। এবং এই কথা আজকে বলতে আমার দ্বিধা নেই, গর্ব করেই বলতে পারি যে বঙ্গবন্ধুর বড় সন্তান মরহুম শহীদ শেখ কামাল আমাদের বন্ধু ছিলেন। যদিও উনি আমার 1 বছর সিনিয়র ছিলেন, বাট আমরা খুব ক্লোজ ছিলাম খেলার দিক থেকে। হি ওয়াজ এ ভেরি গুড ক্রিকেটার, হি ওয়াজ এ ভার্সেটাইল ড্রামাটিস্ট, অভিনয় করতে পারতো। হি ওয়াজ এ ভেরি গুড মিউজিশিয়ান, সুন্দর সেতার বাজাতে পারতো, অভিনয় করতে পারতো, ক্রিকেট খেলতে পারতো, ভালো বাস্কেটবলও খেলতে পারতো। তার সঙ্গে আমার কিন্তু লাভ এন্ড হেট সম্পর্ক ছিল। ভালোবাসা ছিল যেমনটি বন্ধুর মতন, আবার হেটটা ছিল। সেটা কি? যে বাস্কেটবল সে সাইন স্কুল দিয়ে খেলতো, আমরা বাস্কেটবল সেন্ট হাই স্কুল দিয়ে খেলতাম। কাজে প্রতিযোগিতা ওইখানে হতো, ওইখানে খালি গন্ডগোলটা। তখন আমি চিন্তা করলাম যে ওদের ব্যাটগুলো যে দেওয়া হয়েছিল আমাদেরকে, সমস্ত ব্যাটগুলো ছিল গ্যারিগেলস কোম্পানি। এখানে গ্যারিগেলসের সোর্ড ছিল মার্কাটা, তাদের ট্রেডমার্ক এখনো আছে। তখন ছিল লম্বা সোর ব্যাটের, কিন্তু আমার ব্যাটটা ছিল গানের মুখ, সেটা হরাইজন্টাল একটা লোগো ছিল। তাৎক্ষণিকভাবে আমার মাথায় কেন জানি এটা আসলো, এবং আমি মনে করলাম যে না, এটাই আমার উপযুক্ত সময়। আন্তর্জাতিকভাবে যদি আমি একটা নীরব প্রতিবাদ করতে পারি আজকের এই টাল বাহানার সময়, যে এটা একটা ভালো জিনিস হতে পারে। শহর দেখেছিলাম, কামালদের সঙ্গে শেয়ার করলাম যে আমি একটা স্টিকার চাই। তখন 3 কোণা স্টিকার বের হয়েছিল, এরকম 3 কোণা, যেখানে পূর্ব পাকিস্তানের ম্যাপ, তার মাঝখানে সবুজ হলুদ সূর্য এবং নিচে জয় বাংলা লেখা। গাড়িতে লাগানো হতো, দরজায় ঘরে ঘরে লাগানো হতো। তখন আমি বললাম যে আমি ওরকম একটা স্টিকার চাই। ঘটনাটি 710 নম্বর রুমে সন্ধ্যার পর কুরবানি হোটেল, পাকিস্তান টিম ওইখানে অবস্থান করছে। ডাক্তার জালাল মহিউদ্দিন আমার স্কুল ফ্রেন্ড, ওকে তখনই বলা হলো যে তুমি যাই স্টিকার নিয়ে আসো। রকম যেমন বলা তেমন কাজ। কামাল বললো এক্ষুনি আমি এনে দিচ্ছি। স্টিকারটা লাগালাম। পরের দিন, এরপরে দিয়েছি হিস্ট্রি মানে আমি যখন মাঠে নামি তখন কেউ অনেকেই জানতো, কানাঘোষা হচ্ছিল যে আজকে আমি আর আজবাত রানা, পাকিস্তানের শাফকাত রানার ছোট ভাই, যারা ওই সময় ক্রিকেট ফলো করেন বা জানেন, যখন মাঠে যাচ্ছিলাম তখন আজকালকার মতো তো ক্যামেরা এরকম ছিল না, দূরের দিকে বিম করছে, জুম করছে। তখন স্টিল ক্যামেরাম্যান না, পিছন দিকে দৌড়াতে না ছবি উঠাতে, আমি ওপেন করতে নামছি ব্যাটে, আমাদের দাঁড় করালে আমার ব্যাটে ওইটা লেখা। সারা স্টেডিয়াম কিন্তু তখন পুরো ভর্তি, এবং তখন কিন্তু সবাই ট্রানজিস্টার হাতে নিয়ে ক্রিকেট খেলা দেখতে, প্যান্ডেল লাগানো আছে সারা স্টেডিয়ামে। তখন আমাকে দাঁড়িয়ে যখন ওই ছবিটা তোলা হচ্ছিল, কিছুক্ষণ সময় লেগেছিল তাদের বোঝার জন্য যে ওই ব্যাটের মধ্যে কিছু একটা আছে। এবং তখন পুরো স্টেডিয়ামে ওই দিন আমার এখন কানে বাজে যে জয় বাংলা স্লোগান দিয়ে ধ্বনিত হচ্ছিল বিশাল প্রায় 15। এরপরে মজার ব্যাপার, তখন পুরো স্টেডিয়ামটা ছিল একতলা, ড্রেসিং রুমটা নিচে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছিলাম, কারণ আমার মাত্র আমি 1 রান করার পরে এলবিডব্লিউ হয়ে যায়। আমাকে লাঞ্চের সময় একটা শোকজ করা হয়েছে, বারবার শোকজ। ইর্তেজাজ সম্ভবত মিস্টার ইর্তেজাজ, উনি ম্যানেজার ছিলেন পাকিস্তান টিমে। জাইনাবাদ আমার বাসায় বসা, হানিফ মোহাম্মদ, সাইদ আহমেদ ক্যাপ্টেন ছিলেন, আসিফ ইকবাল, সমস্ত বড় বড় আপনারা নাম শুনেছেন, তারা সব ড্রেসিং রুমে গ্রাউন্ড ফ্লোরে। তো আমাকে জিজ্ঞেস করতেছে রকিবুল তোমার ওই ব্যাটে কি? আমি বললাম যে ওটা একটা স্টিকার। আবার চুপ। তখন আমার চুপ খাচ্ছি লাঞ্চের টাইমে, একটু করে আবার জিজ্ঞেস করতেছে ওখানে কি লেখা আছে, কারণ এরকম স্টিকার আলা ব্যাট তো জীবনে দেখেনি। ওই ক্রিকেট দেখছে লম্বা স্টিকারই। আর আমার ওটা লাগানোর উদ্দেশ্যটা ছিল যে ভুট্টোর আপনারা জানেন ইলেকশন মার্কা ছিল সোর, তো ওইটা দেখে আমার ভিতরে জিনিসটা কাজ করেছে। আমি বলছি নো, আমি জয় বাংলায় লাগাবো এখানে, কেন আমাকে ওটা দেওয়া হলো না বা এরকম একটা কিছু। তো তখন সেকেন্ড টাইম যখন আমি আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম যে এখানে হোয়াট ইজ রিটেন দেয়ার, আমি বললাম ইটস রিটেন জয় বাংলা।
আবার চুপ। এরপরে তৃতীয়বার তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি হোয়াট ডু মিন বাই জয় বাংলা। আবার একটু পরে, এই 1 মিনিট পরে আমি বললাম যে এখন ওকে বুঝাইতে হবে। ওকে আমি বললাম যে জয় বাংলা মিস ইস্ট পাকিস্তান জিন্দাবাদ। এরপরে কিছুই হয়নি। 4th ডেতে আপনারা জানেন এটা ইতিহাস, আপনারা দেখবেন ওয়েবসাইটে আছে, সব জায়গায় আছে এটা ঘটনাটা। দুপুরে যখন 1 তারিখে ভেঙে দেয় সংসদ, পোস্টপোন করে দেয় ইয়াহিয়া খান, 3 তারিখে পার্লামেন্ট বসার কথা ছিল। ওই 1 তারিখে কিন্তু বঙ্গবন্ধু পূর্বানী হোটেলে ওনার কাউন্সিল মিটিং হচ্ছিল ওখানে, আমরা পূর্বানীতেই থাকি। তার নাম আজকে তানভীর মাজার, তারা কিন্তু ওই টিমের 12th ম্যান ছিলেন, দ্বাদশ ব্যক্তি ছিলেন। তো আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্ট স্টেডিয়াম থেকে ক্যান্টনমেন্ট, আমাদেরকে বলা হলো ট্রাক আসবে, কারণ একটা প্যান্ডামোনিয়াম সৃষ্টি হয়ে গেছে। তখন প্যান্ডেলে আগুন লেগে গেছে। যখন ওটা নিউজটা রেডিওতে চলে আসছে, রক ভাই, তোফাইল ভাই, তারপরে আমাদের যত ছাত্র নেতারা ছিলেন স্টেডিয়াম থেকে এসে, নাচ সিনেমা হল, গুলিস্তানের মোড়ে গুলিস্তান সিনেমা হল, আগুন, চারিদিকে আগুন, স্টেডিয়ামে আগুন। আমরা ড্রেসিং রুমের মধ্যে আটকা পড়ে আছি। বলা হলো যে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাবে, ডোন্ট ওয়ারি, কারণ আমাদের সিকিউরিটির ব্যাপারটা ছিল। আর যেহেতু আমি পাকিস্তান টিমে প্লেয়ার পাবো, তখন আমাকেও যেতে হবে, তাদেরকেও যেতে হবে। ওই সেটা কোনো ট্রাক আসবে, বাসে আসবে, ডোন্ট ওয়ারি, যেতে হবে। তো আমি জানি না, আমার কাছে কেন জানি মনে হলো শেষ ঘন্টাটা বলে বেজে গেছে। বিকজ আই ওয়াজ কনসিয়াস যে শেষ ঘন্টাটা বেজে গেছে, এবং আমি জানতাম না ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে। তখন আমি বললাম যে দেখো আমি যাবো না ক্যান্টনমেন্ট। ম্যানেজারকে বললাম, কেন যাবে না? দেখো আমি তাকে একটু অন্য কথা বললাম, আমি হোটেলে চলে যাই, অন্য ফ্ল্যাটের চাবিগুলো আমি রুমে নিয়ে রাখি, কারণ বলা যায় না আমাকে একটা ইনসিডেন্ট হতে পারে, তো তোমরা যাও। তখন আমাকে আন্ডারটেকিং নিতে হবে, নিল আন্ডারটেকিং। তার না বলে আমি এখানে চলে যাই। আজকে আপনারা মফিজকে অনেকে চেনেন কিনা জানি না, এখানে ইয়ে আছে, ফাইম আছে, মাসাজম্যান মফিজ, আই এম শিওর ইউ নো মফিজ, মোহামেডানের যে মফিজ ছিল, সেই মফিজকে দিয়ে আমাদের লাগেজটা পাঠিয়ে দিলাম ওখান থেকে। কারণ কাপড় চেঞ্জ করে যেতে হলো, কারণ আমাদেরকে ওই সাদা ড্রেসে দেখলে হয়তো ভুল করে আমাদেরকে গায়ে হাত পড়তে পারতো, আমার বা তার না। আমরা নর্মাল কাপড় পরে বেরিয়ে গেলাম কুরবানি হোটেলে। এখানে একটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হলো এরপরে আজকেও আমার সঙ্গে জহিরাবাদে যখন দেখা হয়, আমি আইসিসি ক্রিকেট কমিটিতে 2 বছর ছিলাম, তখন সেও ওই কমিটিতে মেম্বার ছিল, এখন মাঝে মাঝে দেখা হয়েছে। তখন সে আমাকে এখনো জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে? সে বলে যে রঘুবল তুমি আমাকে ওই দিন, আমাকে ছোট ডাকতো যেহেতু আমি ছোট, তো বল ছোট তুই জানতি কি? জানতাম, কারণ যেদিন 4 তারিখে তারা ঢাকা লিভ করে, আমি সবাইকে বিদায় করলাম। রহিসুদ্দিন আহমেদ ভাই তখন সেক্রেটারি ছিলেন, আমাদের জেনারেল সেক্রেটারি। ওনাকে আমি বলেছিলাম, রহিস ভাই আমি কি করবো? তুই বলে তুই হোটেলেই থাক, ওদের সঙ্গে একটু মানসিক সাপোর্টটা দিয়ে রাখ, তুই ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তুমি খাওয়া দাওয়া ওখানে করো, কারণ কার্ফিউ চলতেছে, বিশাল একটা প্যান্ডামোনিয়াম। আমার ফ্যামিলিও তখন দেশের বাইরে, মানে ঢাকার বাইরে। তুই ওদেরকে বিদায় করে তারপর তুই হোটেল চালু। জয়ের যেদিন চলে যায়, ভাগ করে গেল, কিছু গেল লাহোরে ফ্লাইটে, কিছু গেল করাচি ফ্লাইটে। আমাকে বললো যে জাহির বলতেছে আমাকে, এবং এখানে বলে রাখি যে 71 সালে কিন্তু মে মাসে পাকিস্তান টিম ট্যুর করে ইংল্যান্ডে। জহির আব্বাসের 274 যে ইনিংসটা, সেটা কিন্তু 71 সালে, এবং ওই টিমে ডেফিনেটলি আউট হবে ইন্ডিয়ার যদি দেশে এই তারা গন্ডগোলটা না লাগাতো আমাদের উপরে এই আক্রমণটা। এবং আমাদের চিঠিও আসলো পরে, তো রিপোর্ট তো করা আছে। তো টু কাট দ্য স্টোরি শর্ট, জাহির আমাকে বলছিল যে রকিবুল সিউ এট করাচি, মানে ধরে নিছে যে আমাদের তো যাবো কয়দিন পরে, এটা কিন্তু মার্চ মাস তো এসেই গেছে, 1 মার্চ, এপ্রিল, মে, ওখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ইংল্যান্ডে যাবো। আমি জানি না, আমি তাকে বলে বসছিলাম, আমি এখানে দিয়ে ঢোল পিটাচ্ছি না, বাট ইট ওয়াজ এ মোমেন্ট, স্পন্টেনিয়াস ব্যাপারটা আমার ভিতরে কাজ করছিল। আমি জাহিরকে বলেছিলাম, জাহির আই এম অ্যাফ্রেড নেক্সট টাইম আই কাম টু পাকিস্তান আই মাইট নিড এ সেপারেট পাসপোর্ট। আজকে এখনো বলে যে ছোট তুই জানতি যে তোরা স্বাধীনতা ঘোষণা করবি বা মুক্তিযুদ্ধ করে আমাদের থেকে আলাদা হয়ে যাবে? আমি জানতাম না, রাস্তাটা তোমরাই তৈরি করেছিলে, কাজে আমরা সেটা শুধু ওটাকে ফেস করেছিলাম। যাই হোক, আজকে আমি আপনাদের এই চমৎকার একটা পরিবেশে আসতে পেরে অত্যন্ত গর্ব লাগছে। সালাম জানাই আজকের মাশরাফিকে, সাকিবকে, তামিমকে এবং মাহমুদুল্লাহ, মুশফিক রহিম, এরা আমাদের ক্রিকেট কার্ডটাকে কোথায় কোন হাইটে নিয়ে গেছে। কোন একটা সময় ছিল যখন আমরা স্বাধীনতা উত্তর, আরো কিছু ঘটনা আপনাদের বলি জানা দরকার। 71 পরে ক্রিকেট বন্ধ হয়ে গেছিল,
চমকে গেছেন নিশ্চয়ই। এর কি কথা? দেশ স্বাধীন হওয়ার পরে যে ক্রিকেট নিয়ে আন্দোলন করলাম, মাঠে ব্যাটে জয় বাংলা লাগালাম, এত কিছু করলাম, স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধ করলাম, স্বাধীন বাংলা ক্রিকেট দল ফর্ম করার জন্য আমাকে নিয়ে যাওয়া হলো সেই স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে। ফিরে আসলাম 71-72-এ, আজকে শোনা গেল একটা রিউমার বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ক্রিকেট একটি আমলাতান্ত্রিক খেলা, একটি ব্যয়বহুল খেলা এবং সমাজতান্ত্রিক দেশে এই খেলাটার প্রয়োজন নাই। মাথা খারাপ হয়ে গেল আমাদের। আজকে আশরাফুল আশরাফুল তখন ইংল্যান্ড থেকে আসে নাই, ইংল্যান্ডে আশরাফুল হক এর পরবর্তী পার্টটা নিয়ে আসবো, তার একটা কন্ট্রিবিউশন আছে আমাদের এই টেস্ট আইসিসি স্ট্যাটাস পাওয়ার ব্যাপারে। তখন এদেশে আমাদের আন্দোলন করতে হয়েছিল। এই দেশে 72-73-এ যে ক্রিকেট শুরু হয়, ক্লাব ক্রিকেট, এখানে কোনো ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রথম হয়, ক্রিকেট বোর্ড ছিল না।